আমরা এখন চলে যাব ফলিত জীববিজ্ঞানে। তো ফলিত জীববিজ্ঞানের শাখাগুলোকে মনে রাখার জন্য আমি দুইটি ছন্দ লিখেছি, তোমরা স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছ। প্রথম যে ছন্দটা সেটা হচ্ছে, তোমরা অবশ্যই এগুলা খাতায় লিখে লিখে বারবার প্র্যাকটিস করবা, তাহলে আশা রাখছি তোমাদের আর ভুল হবে না। এই শাখাগুলোর নাম অনেক সহজেই তোমরা সবসময় মনে রাখতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখতেই পাচ্ছ প্রথম যে ছন্দটা সেটা হচ্ছে পলাশ বাই পাঙ্গাস ফিশ এনে মার মাসিকে দিল। দ্বিতীয় যে ছন্দ সেটা হচ্ছে গণিতবিদ ইখো অক্সিজেন ফ্লোরিন ব্রোমিন ফসফরাস ওয়াইল্ড নিয়ে বাঁকলো, মানে ব্যাগে চলে গেল। তো আমি তোমাদেরকে এই প্রত্যেকটার মিনিংটা, মানে প্রত্যেকটা দিয়ে ছন্দটা দিয়ে কীভাবে কী মনে রাখবা সেটা আমি তোমাদের দেখাচ্ছি। তো পলাশের পি, বাইয়ের বি, পাঙ্গাসের পি, তো এইগুলো তো মনে রাখবাই। তো পলাশের পি দিয়ে যেটা সেটা হচ্ছে প্যালিওন্টোলজি অর্থাৎ জীবাশ্ম বিজ্ঞান। বাইয়ের বি দিয়ে হচ্ছে বায়োস্ট্যাটিস্টিক্স জীব পরিসংখ্যান বিদ্যা। ফাঙ্গাসের পি দিয়ে হচ্ছে প্যারাসাইটোলজি পরজীবীবিদ্যা। ফিশের এফ দিয়ে হচ্ছে ফিশারিজ। এনে ই দিয়ে হচ্ছে এন্টোমোলজি। মায়ের এম দিয়ে হচ্ছে মাইক্রোবায়োলজি অর্থাৎ অণুজীব বিজ্ঞান। আর এর এ দিয়ে হচ্ছে এগ্রিকালচার কৃষি বিজ্ঞান। মাসিকে এম দিয়ে হচ্ছে মেডিকেল সায়েন্স অর্থাৎ চিকিৎসা বিজ্ঞান। অন্যদিকে যেটি দিল ছিল সেটা আসলে উজ্জ্ব থাকবে, সেটা ছন্দ মিলানোর জন্য লেখা। দ্বিতীয় ছন্দ দিয়ে হচ্ছে গণিতের জি দিয়ে হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অর্থাৎ জিন প্রযুক্তিবিদ্যা। বিতের বি দিয়ে হচ্ছে বায়োকেমিস্ট্রি অর্থাৎ প্রাণ রসায়ন। ইখু ই দিয়ে হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স অর্থাৎ পরিবেশ বিজ্ঞান। অক্সিজেনের ও দিয়ে হচ্ছে ওশানোগ্রাফি সামুদ্রিক জীববিজ্ঞান। ফ্লোরিনের এফ দিয়ে হচ্ছে ফরেস্ট্রি অর্থাৎ বনবিজ্ঞান। ব্রোমিনের বি দিয়ে হচ্ছে বায়োটেকনোলজি অর্থাৎ জীব প্রযুক্তিবিদ্যা। ফসফরাসের পি দিয়ে হচ্ছে ফার্মেসি। ওয়াইল্ড দিয়ে হচ্ছে ওয়াইল্ড লাইফ অর্থাৎ বন্য প্রাণীবিদ্যা। নিয়েটা হচ্ছে উজ্জ্ব থাকবে। বাকলো বি দিয়ে হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তা আমরা আশা রাখছি যেই ফলিত জীববিজ্ঞান ভৌত জীববিজ্ঞানের যে শাখাগুলো অবশ্যই সেগুলো আমরা ছন্দাকারে শেখার চেষ্টা করব। আর এমনি যদি মুখস্থ থাকে তাহলে তো ভালো কথাই, তবে ছন্দাকারে শিখলে প্রতিটি অংশের নাম আমাদের খুব ভালোভাবে সিরিয়ালি মনে থাকবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে বেশ কিছু চিত্র। হ্যাঁ, তোমরা দেখো এখানে টোটাল 6টা চিত্র আছে, সেগুলো একটু ইমাজিন করার চেষ্টা করো সেখানে আসলে কি কি দেওয়া আছে। হ্যাঁ, সেগুলো কোন কোন রাজ্যের অন্তর্ভুক্ত হতে পারে সেগুলো একটু তোমরা চিন্তা করতে থাকো। তো সুপ্রিয় শিক্ষিত বন্ধুরা, আমাদের এই পুরো পৃথিবীতে প্রাণী প্রজাতির সংখ্যা কয়টি, উদ্ভিদ প্রজাতির সংখ্যা কয়টি সেগুলো আমাদের জানতে হবে। সো আমরা যদি দেখি স্ক্রিনের মধ্যে, প্রাণী প্রজাতির সংখ্যা হচ্ছে প্রায় 13 লক্ষ। উদ্ভিদ প্রজাতির সংখ্যা হচ্ছে প্রায় 4 লক্ষ। এখন আমরা জানব যে শ্রেণীবিন্যাস কি। তো দেখো, পৃথিবীর সকল জীবকে তাদের চারিত্রিক সাদৃশ্য ও বৈসাদৃশ্যের ভিত্তিতে বিভিন্ন দল ও উপদলে ভাগ করার প্রক্রিয়াকে ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস বলা হয়। শ্রেণীবিন্যাসের জনক সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। দেখতেই পাচ্ছ আমাদের স্যার ক্যারোলাস লিনিয়াস স্যারকে। তিনি আফসালা বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা শাস্ত্রে ডিগ্রি লাভের পর ওই বিশ্ববিদ্যালয়ে অ্যানাটমির অধ্যাপক হিসেবে নিযুক্ত হয়েছিলেন। অর্থাৎ তিনি আফসালা বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেছিলেন এবং ওই বিশ্ববিদ্যালয়ে অ্যানাটমির প্রফেসর হিসেবে নিযুক্ত হয়েছিলেন। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যায়ে আমরা শিখব শ্রেণীবিন্যাসের ধাপগুলো। তো শ্রেণীবিন্যাসের ধাপগুলো আমরা জানি, শ্রেণীবিন্যাসের ধাপ কয়টি? 7টি। প্রথম যে শ্রেণীবিন্যাসের ধাপ সেটা হচ্ছে কিংডম অর্থাৎ জগৎ, ফাইলাম অর্থাৎ পর্ব, ক্লাস শ্রেণী, অর্ডার
বর্গ, ফ্যামিলি, গোত্র, জেনাস, গণ এবং সর্বশেষ যেটি সেটা হচ্ছে স্পেসিস অর্থাৎ প্রজাতি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু মনে রাখতে হবে, তাহলে আমরা পাচ্ছি কয়টা? এই যে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা। অতএব শ্রেণীবিন্যাসের ধাপ হচ্ছে 7টি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অবশ্যই মনে রাখতে হবে অনেকগুলো স্পেসিস নিয়ে একটি মাত্র জেনাস গঠিত হয়, আবার অনেকগুলো জেনাস নিয়ে একটি মাত্র ফ্যামিলি গঠিত হয়, আবার অনেকগুলো ফ্যামিলি নিয়ে একটি মাত্র অর্ডার গঠিত হয়, অনেকগুলো অর্ডার নিয়ে একটি মাত্র ক্লাস গঠিত হয়, আবার অনেকগুলো ক্লাস মিলে একটি মাত্র ফাইলাম তৈরি হয়, আবার অনেকগুলো ফাইলাম মিলে একটি মাত্র কিংডম গঠিত হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যায়ে আমরা দেখব যে জীবের শ্রেণীবিন্যাসের যারা করেছিলেন তাদের সম্পর্কিত কিছু পড়া আমরা দেখব। তো জীবের প্রথম সফল শ্রেণীবিন্যাস করেছিলেন স্যার আর এইচ হুইটেকার 1969 সালে। তিনি পুরো শ্রেণীবিন্যাসকে 5টি রাজ্যে ভাগ করেছিলেন। সেই রাজ্যগুলো যদি আমরা একটু দেখি, প্রথম রাজ্যটা ছিল মনেরা, প্রোটিস্টা, প্লান্টি, ফানজাই, সর্বশেষ যেটি 5 নম্বর সেটা হচ্ছে অ্যানিমেলিয়া। তিনি 5টা রাজ্যে ভাগ করেছিলেন। প্রথম শ্রেণীবিন্যাসের ভাগ করেছিলেন কিন্তু আমাদের স্যার আর এস হুইটেকার স্যার। এর পরবর্তীতে 1974 সালে বিজ্ঞানী মার্গুলিস এই পুরা 5টি রাজ্যকে আবার উনি দুটি উপরাজ্যে অর্থাৎ আরও দুটি ভাগে ভাগ করেছিলেন। দুটি ভাগে ভাগ করেছিলেন, সেই ভাগগুলো হচ্ছে একটা ছিল প্রোক্যারিওটা, এটা ছিল ইউক্যারিওটা। প্রোক্যারিওটার অন্তর্ভুক্ত ছিল মনেরা রাজ্য, আর ইউক্যারিওটার অন্তর্ভুক্ত ছিল বাকি 4টি রাজ্য, অর্থাৎ একটা হচ্ছে প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ তাহলে শ্রেণীবিন্যাসের যখন শ্রেণীবিন্যাস ভাগ করা হচ্ছিল, শ্রেণীবিন্যাসের মধ্যে কয়টি রাজ্য আছে বা এটা কীভাবে কী করা যেতে পারে। তো প্রথম শ্রেণীবিন্যাসের যেই সফল শ্রেণীবিন্যাস ছিল সেটি আবিষ্কার করেছিলেন বা সেটি দিয়েছিলেন বিজ্ঞানী আর এস হুইটেকার স্যার 1969 সালে, এবং তিনি পুরো শ্রেণীবিন্যাসেরকে 5টি রাজ্যে ভাগ করেছিলেন। সেই 5টি রাজ্যগুলোকে কি? মনেরা, প্রোটিস্টা, প্লান্টি, ফানজাই, অ্যানিমেলিয়া। অন্যদিকে পরবর্তীতে 1974 সালে বিজ্ঞানী মার্গুলিস পুরা জীবজগৎকে 2টি সুপার কিংডমে ভাগ করেছিলেন। প্রথম সুপার কিংডমটা হচ্ছে প্রোক্যারিওটা, দ্বিতীয় সুপার কিংডম যেটি সেটার নাম হচ্ছে ইউক্যারিওটা। এখানে প্রো মানে হচ্ছে আদি, ক্যারিওটা মানে হচ্ছে কোষ, আর অন্যদিকে ইউ হচ্ছে প্রকৃত, ক্যারিওটা মানে হচ্ছে কোষ। তো প্রোক্যারিওটার অন্তর্ভুক্ত ছিল মনেরা, আর ইউক্যারিওটার অন্তর্ভুক্ত ছিল বাকি 4টি রাজ্য, যাদের প্রথমটি হচ্ছে প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, সর্বশেষ যেটি সেটি হচ্ছে অ্যানিমেলিয়া। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে মানুষের শ্রেণীবিন্যাস আসলে কি? আমরা মানুষের শ্রেণীবিন্যাস একটু দেখি। মানুষের রাজ্য হচ্ছে অ্যানিমেলিয়া, মানুষের পর্ব হচ্ছে মানুষ খটরা পর্ব অন্তর্ভুক্ত, মানুষ হচ্ছে ম্যামালিয়া শ্রেণীর অন্তর্ভুক্ত, মানুষের অর্ডার হচ্ছে প্রাইমেট, মানুষের গোত্র হচ্ছে হুমিনিডা, গণ হচ্ছে হোমো, এবং সর্বশেষ প্রজাতি যেটি সেটা হচ্ছে হোমোসেপিয়েন্স। এবং এই প্রজাতির নামের মধ্যে যেটা আছে যেটা হোমোসেপিয়েন্স, সেটাই কিন্তু মানুষের বৈজ্ঞানিক নাম। সো আমাদের মানুষের শ্রেণীবিন্যাস অবশ্যই মনে রাখতে হবে, এটা অনেক সময় পরীক্ষা আসতে পারে। আর বিভিন্ন যেমন রাজ্যের মধ্যে কি কি অ্যানিমেলিয়া রাজ্যের বেশ কিছু বৈশিষ্ট্য এখানে দেখতে পাচ্ছি। অ্যানিমেলিয়া রাজ্যের মধ্যে হচ্ছে সুকেন্দ্রিক কোষবিষ্ট হয়, এরা বহুকোষী হয়, পরভোজী হয়, জটিল টিস্যুতন্ত্র থাকতে পারে। অন্যদিকে কর্ডাটা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্যের মধ্যে হচ্ছে এটা নটকট থাকতে পারে। ম্যামালিয়া শ্রেণীর অন্তর্ভুক্ত প্রাণীদের বৈশিষ্ট্য হচ্ছে এদের বাচ্চাকে বুকে দুধ খাওয়ায় এবং লোম ও চুল থাকতে পারে। অর্ডার অর্থাৎ প্রাইমেট আর অন্তর্ভুক্ত প্রাণীদের বৈশিষ্ট্য দেখা যাচ্ছে যে এরা আঁকড়ে ধরার উপযোগী, হাত এবং ঘ্রাণ অপেক্ষা দৃষ্টিশক্তি বেশি উন্নত। অন্যদিকে হোমিনিডা গোত্রের প্রাণীদের কিছু উদাহরণ দেখা যাচ্ছে, বৈশিষ্ট্য দেখা যাচ্ছে, যেমন ধরো শিল্পাঞ্জি, গরিলা, বানর প্রভৃতির সাথে সাদৃশ্য রয়েছে। এগুলো একটু মনে রাখতে হবে আমাদের বৈশিষ্ট্যগুলো, তোমরা অবশ্যই দেখে নিবা। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্বিপদ নামকরণ এই মুহূর্তে আমরা জানবো দ্বিপদ নামকরণ কি। তো দ্বিপদ নাম অর্থাৎ 2টি পদ থাকবে। আন্তর্জাতিক নীতিমালা অনুসারে গণ ও প্রজাতি এই 2টি পদের সমন্বয়ে কিন্তু
আমাদের দ্বীপর নাম কোনটি গঠিত হয়? যেমন ধরো সোলেনাম, টিউবেরোসাম, এই যে দুইটি নাম দিয়ে, দুইটি পদ দিয়ে কিন্তু একটা নাম তৈরি হচ্ছে। সোলেনাম হচ্ছে একটা গণাংশ, টিউবেরোসাম হচ্ছে প্রজাতির অংশ। অর্থাৎ আমরা গণ এবং প্রজাতির এই দুইটার নাম নিয়েই কিন্তু দ্বিপদ নাম গঠিত হয়। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে একটা আইসিবিএন যে সংস্থা ছিল সেই সংস্থার পূর্ণরূপ, অর্থাৎ আইসিবিএন এর পূর্ণরূপ, আইসিবিএন মানে হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার। অন্যদিকে আইসিজেডএন এর পূর্ণরূপ পাচ্ছি ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই মুহূর্তে দেখব যে দ্বিপদ নামকরণ পদ্ধতি, অর্থাৎ দ্বিপদ নামকরণ কিভাবে করতে হয়, নিয়মাবলীগুলো দেখব। দ্বিপদ নামকরণের প্রথম নিয়ম যেটি, সেটা হচ্ছে ভাষাটা অবশ্যই ল্যাটিন হতে হবে। দ্বিপদ নামকরণের মধ্যে দুইটি পদ থাকতে পারে, একটা হচ্ছে গণ অংশ, একটা হচ্ছে প্রজাতির অংশ। গণের নামের প্রথম অংশ বড় হাতের অক্ষর ও প্রজাতির নামের প্রথম অক্ষর ছোট হাতের অক্ষর দিয়ে শুরু হবে। মুদ্রণের অক্ষর অবশ্যই মুদ্রণ করার সময় দ্বিপদ নাম অবশ্যই ইতালিক হরফে লিখতে হবে, যেমন ধরো ওরাইজা, সেটাইবা। হাতে লিখলে গণ ও প্রজাতিতে আলাদা আলাদা নিচে দাগ দিতে হবে, যেমন ধরো তোমরা যদি খাতায় লিখো এই বৈজ্ঞানিক নামটি ওরাইজার নিচে দাগ দিতে হবে, সেটাইবার নিচে অবশ্যই দাগ দিতে হবে। নামকরণ অগ্রাধিকার ভিত্তিতে লিখতে হবে আসলে, মানে নামকরণ বলতে কীরকম, যে যিনি আবিষ্কার, একই একটা জীবের বৈজ্ঞানিক নাম, মনে করো একটা জীব দুজন বিজ্ঞানী আবিষ্কার করে ফেলছে, সেক্ষেত্রে প্রথম জীব যিনি আবিষ্কার করবে, হ্যাঁ, ওনার নামটাই হচ্ছে আমাদের বৈজ্ঞানিক নামের ক্ষেত্রে ওনার নামটাই আমাদের দিতে হবে। যিনি আগে লিখবে বা যিনি আগে তৈরি করবে, যিনি আগে আবিষ্কার করবে, তার নামে আমাদের অগ্রাধিকার ভিত্তিতে দিতে হবে। নামের শেষে অবশ্যই বিজ্ঞানীর নাম সংক্ষিপ্তভাবে সালসহ উল্লেখ করতে হবে, যেমন ধর হোমোসেপিয়েন্স, এটা বিজ্ঞানী লিনিয়াস, ক্যারোলাস লিনিয়াস আবিষ্কার করেছিলেন, এই জন্য ওনার নাম অনুসারে এখানে এল লেখা হয়েছে, বৈজ্ঞানিক নামের শেষে এল লেখা হয়েছে, এবং তিনি আবিষ্কার করেছিলেন সেটি 1758 সালে দিয়েছিলেন এই বৈজ্ঞানিক নামটা, এই জন্য সাল সহকারে লিখতে হয়। ধন্যবাদ সকলকে, আশা রাখছি সকলে ভালো থাকবা, এবং ক্লাসটা আশা রাখছি অনেকে উপভোগ করেছো, এবং না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবা। ধন্যবাদ সকলকে।